ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা এসেছি দেখো আমাদের কলয়েডে আলোচনার সপ্তম ক্লাস। এইখানে আমরা জানবো কলয়েডের তঞ্চন। এই সপ্তম ক্লাসে আমরা কি কি জানবো, অর্থাৎ এখানে আমরা জানবো কলয়েডের তঞ্চন। তার আগে জেনে নেব কলয়েডের স্থায়িত্বের কারণ কি, এবং তারপরে তঞ্চন কি কারণে ঘটে, তঞ্চন সংক্রান্ত সুলজে-হার্ডির নিয়ম, এবং এই তঞ্চন থেকে যে প্রচুর কোশ্চেনগুলো আসে, কি কি কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেন সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। কলয়েডের তঞ্চন অর্থাৎ কোয়াগুলেশন বা ফ্লোকিউলেশন। এই কলয়েডের তঞ্চন, এই জিনিসটা কি তঞ্চন, অর্থাৎ কলয়েডের তঞ্চন আমরা কাকে বলবো? বলছে দেখো, যখন কলয়েড কণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় কণায় পরিণত হয় এবং অভিকর্ষ টানে নিচে থিতিয়ে পড়ে। তাহলে একে আমরা এক কথায় বলতে পারি কলয়েড কণার প্রেসিপিটেশন। তবে আমরা তঞ্চনটাকে স্পেশালি কি বলছি? ক্লোগুয়েশন বা ফ্লোকিউলেশন। এখানে দেখো বলেছি নিচে থিতিয়ে পড়ে, কখনো এরকম নাও হতে পারে নিচে থিতিয়ে না পড়ে অন্য কোনো জায়গায় সঞ্চিত হয়ে যাচ্ছে বা কোনো একটা জায়গায় পুঞ্জীভূত হচ্ছে, তখনও আমরা তোমার কি আছে কলয়েডের তঞ্চন বলবো। একে সহজ ভাষায় আমরা কি বলতে পারি? বিস্তার মাধ্যম থেকে বিস্তৃত দশা অপসারণ বা বিস্তার মাধ্যম থেকে বিস্তৃত দশা পৃথকও বলতে পারি, পৃথক। তাহলে এখানে দেখো আমরা আলোচনা করতে যাচ্ছি কলয়েডের তঞ্চন। তার আগে আমাদের একটু ধারণা স্পষ্ট হয়ে যাক যে কলয়েড কণাগুলোর স্থায়িত্বের কারণ কি, অর্থাৎ কি কারণে কলয়েড কণাগুলো তোমার কি হয় স্থায়ী। তাহলে এর তঞ্চনের কারণটা আমরা সহজে বুঝব। তাহলে প্রথম আসছি দেখো কলয়েড কণার স্থায়িত্বের কারণ। বলছে দেখো কলয়েড কণার স্থায়িত্ব, সাধারণত আমরা এই স্থায়িত্বের ভিত্তিতে দেখবে কলয়েডের যখন আলোচনা করেছিলাম বা কলয়েড কোনটা অধিক স্থায়ী কোনটা কম স্থায়ী সে সম্পর্কে যখন আমরা আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে দাবক আকর্ষীগুলোর স্থায়িত্ব অনেক বেশি, দাবক বিকর্ষীর স্থায়িত্ব অনেক কম। তাহলে এদের স্থায়িত্বের কারণগুলো কি কি? তার আগে দেখো আরো একটা কারণ আছে স্থায়িত্বের, যেটা হচ্ছে তোমার কি আছে, যে কোনো প্রকার কলয়েডের স্থায়িত্বের কারণ হচ্ছে কি ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি এটা কি? যে কোনো প্রকার কলয়েডের
স্থায়িত্বের কারণ। এছাড়াও যে দাবক আকর্ষী দাবক বিকর্ষীগুলোর ক্ষেত্রে স্থায়িত্বের কারণগুলো কি? প্রথমে আসছি দেখো দাবক বিকর্ষী অর্থাৎ লায়োফোবিক, দাবক বিকর্ষী কলয়েড। এই দাবক বিকর্ষী কলয়েডগুলো এদের স্থায়িত্বের প্রধান কারণ হচ্ছে এদের আধান। অর্থাৎ কি হয়, কলয়েড কণাগুলো যে কোনো এক প্রকার আধানে আহিত থাকে। যেমন ধরো ফেরিক হাইড্রোক্সাইড সল, এর ক্ষেত্রে কি থাকে, কলয়েড কণাগুলো সব ধনাত্মক আধানযুক্ত আহিত থাকে। ফলে ধনাত্মক আধানযুক্ত কণা হয়, এরা কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে পরস্পরকে বিকর্ষণ করলে কি হবে, এরা কখনোই পরস্পরের সঙ্গে যুক্ত হবে না, অর্থাৎ পরস্পরের সঙ্গে যুক্ত হবে না। তাহলে পরস্পরের সঙ্গে যদি যুক্ত না হয়, দেখো পরস্পরের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে বড় কলয়েড কণায় পরিণত হতে পারবে না এবং নিচে থিতিয়ে পড়বে না। তবে এখানে দেখো এই যে কলয়েডের তঞ্চন বলেছি, এই তঞ্চন প্রক্রিয়াটা তোমরা জানলেই দেখবে এইখানে প্রক্রিয়াটা কি ঘটে। দেখো প্রথমে কলয়েড কণাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যদি বলি কলয়েড কণা, এরা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে বড় কণা উৎপন্ন করবে, দ্যাট ইজ বড় কণা। বড় কণা, বড় কণা মানেই তোমার কি হচ্ছে, কলয়েডের অপেক্ষা বড় কণা, তার মানে প্রলম্বন। আর প্রলম্বনের ক্ষেত্রে তোমরা কি জানো, যে প্রলম্বনের ক্ষেত্রে সুষম সংঘাত ঘটে বিস্তার মাধ্যমের সঙ্গে, সেই জন্য এর ক্ষেত্রে ব্রাউনীয় মোশন থাকে না, ব্রাউনীয় গতি থাকে না। ফলে এরা তোমার কি হয়, নিচে থিতিয়ে পড়ে, থিতিয়ে পড়ে অবিকর্ষের টানে। হয়েছে? তাহলে কলয়েডের তঞ্চন প্রক্রিয়াটা অ্যাকচুয়াল কি, আমরা কি করলে তঞ্চিত হবে, কলয়েডকে যদি আমরা যুক্ত করে প্রলম্বন অর্থাৎ সাসপেনশনে পরিণত করতে পারি, তাহলেই কলয়েড কণাগুলোর মধ্যে কি হবে, ব্রাউনীয় গতি থাকবে না, ওরা থিতিয়ে পড়বে। তাহলে এখানে দেখো আধান থাকার জন্য এরা পরস্পরকে বিকর্ষণ করছে, কখনোই যুক্ত হয়ে প্রলম্বন গঠন করবে না, ফলে থিতিয়ে পড়বে না। এরপরে দেখো লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে অর্থাৎ দাবক আকর্ষী কলয়েড, এইটা ভালো করে বুঝবে। দাবক আকর্ষী কলয়েড বলছে দেখো এদের স্থায়িত্বের প্রধান কারণ এক নম্বরই দেখো যেটা আসছে, অর্থাৎ দাবক সংযোজন। দাবক সংযোজন বা দাবক আয়ন, দাবক সংযোজন বা দাবক আয়ন। এবং 2 নম্বরে আসছে কি এদের আধান। হয়েছে? আধানটা দেখো আমরা আগেই বুঝে গেছি, আধানযুক্ত কণা থাকলে তারা পরস্পরের কাছে আসবে না, থিতিয়ে পড়বে না। এই দাবক আয়ন ঘটনাটা কি, বলছি দেখো দাবক আয়ন, এটা কি, এই ধরো কণা, কি কণা, কলয়েড কণা, সেটা যে কোনো আধানযুক্ত হতে পারে। এরপরে কি হয়, এই কণাটা কি, দাবক আকর্ষী। ফলে এ দাবককে আকর্ষণ করছে এবং আকর্ষণ করে এই কলয়েড কণাটা কি করবে, এর চারিপাশে
ভালো করে খেয়াল করো, এর চারিপাশে দাবককে আকর্ষণ করে নিয়ে দাবকের একটা স্তর সৃষ্টি করবে। তাহলে এর পাশে কি করে দিল, দাবকের লেয়ার বা স্তর সৃষ্টি করেছে। এবং এই দাবকের লেয়ার বা স্তরটা কি হয়, দৃঢ়ভাবে আটকে থাকে। দৃঢ়ভাবে আটকে থাকে। তাহলে দেখো, যদি আমি আধান ধরে নিলাম এটা নেগেটিভ কণা, এটা নেগেটিভ কণা, তাহলে এরকম যদি এর চারিপাশে এরকম দাবক এরকম দৃঢ়ভাবে আটকে থাকে, তাহলে দুটো কণা যদি এরকম নেগেটিভ কণা পরস্পরের যদি পাশাপাশিও এসে যায়, এরকম দুটো কণা যদি পাশাপাশি এসে যায়, তাহলে এই দেখো, এই দাবক থাকার জন্য এরা পরস্পরের সঙ্গে কখনোই যুক্ত হবে না। তাহলে এখানে কি বলতে পারি, দাবকের স্তর থাকার কারণে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে না। এই পরস্পরের সঙ্গে যুক্ত না হওয়ার কারণে এদের স্থায়িত্ব কি হয়, স্থায়িত্ব খুব বেশি হয়। এবং তোমরা জানো এই দাবক আকর্ষী কলয়েডগুলো তোমার কি আছে, দাবক বিকর্ষী কলয়েডের তুলনায় অধিক স্থায়ী হয়। এই অধিক স্থায়িত্বের মূল কারণটা কি হলো, অধিক স্থায়িত্বের মূল কারণটা হলো এই দাবকায়ন, অর্থাৎ দাবকের স্তর গঠন করে রাখা। তাহলে এই গেল তোমার কি আছে, স্থায়িত্বের কারণ। এবার তাহলে দেখি যে এদেরকে তোমার কি হচ্ছে, কিভাবে আমরা তঞ্চিত করতে পারি। তাহলে আমরা পৃথকভাবে দাবক আকর্ষী এবং দাবক বিকর্ষী কলয়েড নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি, দেখো দাবক আকর্ষী কলয়েড। এর ক্ষেত্রে আমরা কিভাবে তঞ্চিত করতে পারি। ধরো কোনো দাবক আকর্ষী কলয়েড, সে কি আধান যুক্ত, বা আরো ভালো করে বললে তোমার কি আছে, দ্যাট ইজ পজিটিভ আধান যুক্ত। তাহলে পজিটিভ আধান যুক্ত কণা, একে যদি আমি তঞ্চিত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বা কি করে আমরা তঞ্চন ঘটাতে পারবো। আমরা যদি ওর আধানটাকে প্রশমিত করে দিই, অর্থাৎ কণার আধানকে যদি প্রশমিত করে দিই, তাহলে এরা তঞ্চিত হবে। বলছি দেখো, তাহলে এই কারণে সল কণার বা সোজা কথা বলি কলয়েড দ্রবণে, কলয়েড দ্রবণে ইলেকট্রোলাইট পদার্থ অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করবে। তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করলে, ধরো আমি উদাহরণ দিচ্ছি, কোন একটা ঋণাত্মক আধানযুক্ত কণা বা তোমার আর্সেনাস সালফাইড সল্ট, তাহলে এ ঋণাত্মক আধানযুক্ত কণা, এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ রূপে NaCl যোগ করলাম, কি হবে, NaCl বিয়োজিত হয়ে Na+Cl- উৎপন্ন করবে। এই পর্যন্ত। তাহলে যোগ করলে কি ঘটনা হয়, বলছে সলকণাগুলি তড়িৎ বিশ্লেষের বিপরীত আয়নকে, বিপরীত বা আয়নের সঙ্গে বলি, বিপরীত আয়নের সঙ্গে
যুক্ত হয়ে নিস্তড়িত কণা বা পোষম কণায় পরিণত হয় এবং থিতিয়ে পড়ে। হয়েছে? তাহলে দেখো এখানে ছিল আর্সেনাস সালফাইড ঋণাত্মক আধানযুক্ত কলয়েড, তড়িৎ বিশ্লেষণ যোগ করেছি একটা NaCl যোগ করেছি, তাহলে কি করবে? সলকণা কি করবে? বিপরীত, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের যে বিপরীত আয়ন, অর্থাৎ এর যে বিপরীত আয়ন। আচ্ছা, এইটার ক্ষেত্রে তোমাদের ফেরিক হাইড্রক্সাইড সল্টটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ সোডিয়ামের ক্ষেত্রে অধিশোষণটা বা গ্রহণটা একটু অসুবিধা। ফেরিক হাইড্রক্সাইড সল্ট, সহজে এটা ক্লোরাইড আয়ন দিয়ে বুঝতে পারবে, পজিটিভ। তাহলে এই যে সলকণাটা কি করবে? বিপরীত আধানের আয়নের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এই সলকণাটা, পজিটিভ সলকণাটা কি হবে? ক্লোরাইড আয়নের সঙ্গে যুক্ত হবে এবং ক্লোরাইড আয়নের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি করবে? একটা পোষম কণা উৎপন্ন করবে, পোষম কণা। এবার কি হবে? পোষম কণাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় কণা সৃষ্টি করবে। দ্যাট ইজ তোমার কি আছে? প্রলম্বন এবং অভিকর্ষ টান। কারণ জানো প্রলম্বনের ক্ষেত্রে ব্রাউনীয় গতি থাকে না, অভিকর্ষ টানে থিতিয়ে পড়বে, এইটা দেখো ক্লোরাইড আয়নকে অধিশোষণ করে। ঠিক একইভাবে আগের যেটা বলছিলাম, অর্থাৎ আর্সেনাস সালফাইড AS2S3 সল্ট, তাহলে এ কি? ঋণাত্মক আধানযুক্ত কলয়েড। ওর ক্ষেত্রেও যদি NaCl যোগ করি, NaCl বিয়োজিত হয়ে Na+Cl- এইটা, তাহলে এ কি করবে? ঋণাত্মক আধানযুক্ত কলয়েড Na+ কে অধিশোষণ করবে বা Na+ এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে পোষম কণা। এবার দুটো কণা আগের মতোই যুক্ত হয়ে গিয়ে বড় কণা উৎপন্ন করবে এবং বড় কণা হয়ে গিয়ে নিচে থিতিয়ে পড়বে। তাহলে এই হলো তোমার দাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে থিতিয়ে পড়ার নীতি। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? কোনো দাবক আকর্ষী কলয়েডের মধ্যে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, তাহলে ওই কণাটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিপরীত আধানযুক্ত আয়ন, অর্থাৎ তার যে আধান তার বিপরীত আধানযুক্ত আয়নের সঙ্গে যুক্ত হয়ে তোমার পোষম কণায় পরিণত হবে এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় কণায় পরিণত হবে, অভিকর্ষের টানে থিতিয়ে পড়বে। কারণ তোমরা দেখলে বড় কণা হলেই প্রলম্বনের ক্ষেত্রে ব্রাউনীয় গতি থাকে না, অভিকর্ষের টানে থিতিয়ে পড়বে। তাহলে এখানে যদি আমরা বলি এই কলয়েডে এই তঞ্চন সংক্রান্ত সুলজে-হার্ডির নিয়ম, তঞ্চন সংক্রান্ত সুলজে-হার্ডির নিয়ম, এটা খুব ইম্পর্টেন্ট। আজকের যে ক্লাসগুলো হচ্ছে দেখো, এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এখানে দেখো প্রথম যেটা দেখো 1 নম্বর নিয়ম, সেটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। 1 নম্বর যে কলয়েড কণার কলয়েড দ্রবণের তঞ্চনের জন্য দায়ী তড়িৎ বিশ্লেষক পদার্থের বিপরীত আয়ন বা কলয়েড কণার তঞ্চনের জন্য তড়িৎ বিশ্লেষক পদার্থের বিপরীত আয়ন দেয়। তাই দেখেছি, দেখো ঋণাত্মক আধানযুক্ত কলয়েড ছিল,
ধনাত্মক আধানের সঙ্গে যুক্ত হয়েছে, বা আগেরটা দেখো ধনাত্মক আধানযুক্ত কলয়েড ছিল, ঋণাত্মক আধানযুক্ত কণার সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিপরীত আয়নগুলো এদের তঞ্চনের জন্য দায়ী। দ্বিতীয় দেখো আসছি বলছে তড়িৎ বিশ্লেষের বিপরীত আয়নের আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। ঠিক আছে, এইটা। এবার দেখো এই জিনিসটা কি, ধরো আমি একটা বিকার নিয়েছি, বিকারের মধ্যে অল্প পরিমাণে ফেরিক হাইড্রক্সাইড সল নিয়েছি। ফেরিক হাইড্রক্সাইড সল কি আধানযুক্ত? এটা ফেরিক হাইড্রক্সাইড সল পজিটিভ আধানযুক্ত। এবার একে তঞ্চনের জন্য আমরা এতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করছি। কে কে যুক্ত করছি? NaCl, Na2SO4, বা কেন আমি অন্যও নিতে পারতাম, এখানে ধরো একটা অন্য দিচ্ছি, সবই সোডিয়ামের লবণ দিচ্ছি, ধরো পটাশিয়াম K2SO4, Na3PO4। তাহলে এর তঞ্চনের জন্য কে দায়ী হবে? তড়িৎ বিশ্লেষের বিপরীত আয়ন, অর্থাৎ এক্ষেত্রে ক্লোরাইড আয়ন, এক্ষেত্রে SO4 2- আয়ন, এক্ষেত্রে PO4 3- আয়ন, এরাই তঞ্চনের জন্য দায়ী। এবার দেখো এই যে সলটা নিয়েছি, ধরে নাও এই সলটা 50 ml, তাতে আমি পৃথকভাবে এইগুলোকে যুক্ত করছি। ধরো যখন NaCl যুক্ত করলাম, তার 10 ml যুক্ত করতেই তঞ্চন শুরু হয়েছে বা তঞ্চিত হয়ে গেছে। যখন আবার নতুন করে 50 ml দ্রবণ নিয়ে এর মধ্যে যখন পটাশিয়াম সালফেট যুক্ত করেছি, তখন 7 ml যুক্ত হতেই তঞ্চন শুরু হয়েছে। তাহলে দেখো এর থেকে কম লেগেছে। আবার দেখো যখন এই 50 ml এর মধ্যে সোডিয়াম ফসফেট যুক্ত করেছি, তখন 5 ml যুক্ত করতেই তঞ্চন হয়েছে। তাহলে দেখো এদের ক্ষেত্রে তঞ্চন ক্ষমতাটা কি? এর থেকে এ বেশি, এর থেকে এ বেশি। কারণ কি? 10 ml যুক্ত করতে তঞ্চিত হয়েছে, এর 7 ml যুক্ত, একই পরিমাণে। এগুলো সব তোমার কি আছে? সমগাঢ়ত্বের, ধরে নাও সমগাঢ়ত্বের দ্রবণ, গাঢ়ত্বের দ্রবণ হয়েছে, বা সমমোলার গাঢ়ত্বের দ্রবণ। 10 ml যুক্ত করতে তঞ্চিত হয়েছে, এর 7 ml যুক্ত করতে তঞ্চিত হয়েছে, এর ক্ষেত্রে 5 ml। তাহলে 10 ml যুক্ত করতে হয়েছে আর এর 5 ml যুক্ত করতে তঞ্চিত হয়েছে, তাহলে এর কম পরিমাণ যুক্ত করতেই তঞ্চিত হয়ে গেছে, অর্থাৎ এর তঞ্চন ক্ষমতা এর অপেক্ষা বেশি। ঠিক একইভাবে এরও তাই। তাহলে এদের হলো এইটা তঞ্চন ক্ষমতা। এবার দেখো তো তঞ্চন ক্ষমতাটা কিসের জন্য এসছে বলেছি? বিপরীত আয়ন। তাহলে এই আয়নগুলোর তঞ্চন ক্ষমতা এইটা কিসের জন্য হয়েছে দেখো, অর্থাৎ বিপরীত আয়নগুলোর আধান যত বেশি হয়েছে তখন তঞ্চন ক্ষমতা বেশি হয়েছে। তাহলে এদের যে ক্রমটা কি হয়েছে? এইটা তঞ্চন ক্ষমতার ক্রম। এখন দেখো কেন হলো? এটা পজিটিভ আধানযুক্ত কলয়েড। তাহলে এই পজিটিভ আধানকে এর 1 একক ঋণাত্মক আধান প্রশমিত করছে। যত সহজে প্রশমিত করবে, 2 একক ঋণাত্মক আধানযুক্ত কণা কি হবে? আরো বেশি সহজে প্রশমিত করবে। এর ক্ষেত্রে দেখো 3 একক ঋণাত্মক আধানযুক্ত কণা আছে, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে? ঋণাত্মক আধানের পরিমাণ বেশি হওয়ায় এই ধনাত্মক আধানযুক্ত সলকে আরো বেশি পরিমাণে তঞ্চিত করবে। ঠিক একইভাবে যদি আমরা একটা অন্য ক্ষেত্রে আলোচনা করতাম, ধরে নাও এখানে ওই একই বিকার নিয়েছি,
নিয়ে ওই 50 ml কি করেছি আর্সেনাস সালফাইড AS2AS3, এইটা তোমার কি আছে নেগেটিভ কলয়েড, কত নিয়েছি 50 ml, এতে কি যুক্ত করেছি, এতে যুক্ত করেছি ধরো পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এদের ক্ষেত্রে দেখো নেগেটিভ আধানযুক্ত কলয়েড, তাহলে এর তঞ্চনের জন্য এর কোন আয়ন দায়ী হবে পজিটিভ আয়ন, অর্থাৎ K+, Mg2+, Al3+, এইটা। তাহলে এদের ক্ষেত্রে দেখো এদিক থেকে এদিকে যত যাচ্ছে আধানের পরিমাণটা বেশি হচ্ছে, অর্থাৎ কলয়েড কণার বিপরীত আধানের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে তঞ্চন ক্ষমতাও তোমার কি হবে এরও বেশি হবে। এইগুলো দিয়ে তোমাদের সরাসরি কোশ্চেন দিয়ে দেয় যে ফেরিক হাইড্রক্সাইড সলের ক্ষেত্রে এই লবণগুলোর তঞ্চন ক্ষমতার ক্রম কিরকম হবে, বা আর্সেনাস সালফাইড সলের ক্ষেত্রে এই কণাগুলোর বা এই লবণগুলোর তঞ্চন ক্ষমতার ক্রম, বা দিয়ে দিতে পারে লবণ না দিয়ে আয়ন দিয়ে দিতে পারে যে এই আয়নগুলোর ক্ষেত্রে তঞ্চন ক্ষমতার ক্রম কিরূপ হবে। বা অন্যভাবে বলতে পারে যে একটা ফেরিক হাইড্রক্সাইড সল আছে তোমাকে সম পরিমাণে সোডিয়াম ক্লোরাইড আর সম পরিমাণে পটাশিয়াম এই সোডিয়াম ফসফেট দেওয়া হয়েছে, তাহলে কোন ক্ষেত্রে তোমার কি হবে সহজে তঞ্চন ঘটবে এবং তার কারণ উল্লেখ করো, এই যে সুলজে-হাগির রুল। তাহলে এই আমরা দেখলাম দেখো সুলজে-হাগির নিয়ম এবং তার তঞ্চনের কারণ। এবার দেখো এখানে আমরা এই তঞ্চন ক্ষমতাটা দেখলাম বিভিন্ন লবণের ক্ষেত্রে, বা লবণের নয়, এখানে তো তঞ্চনের জন্য দায়ী কোনগুলো আয়নগুলো, তাহলে আয়নগুলোর ক্ষেত্রে বিভিন্ন আয়নের ক্ষেত্রে তঞ্চন ক্ষমতা বিভিন্ন। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস জানবো, কোয়াগুলেশন ভ্যালু বা ফ্লোকিউলেশন ভ্যালু। ভ্যালু বা ভ্যালু, এইটা কি কোয়াগুলেশন ভ্যালু বা ফ্লোকুলেশন ভ্যালু বলছে। দেখো এইটা হচ্ছে কোন লবণের তঞ্চন ক্ষমতা পরিমাপ করে, অর্থাৎ কোন লবণের তঞ্চন ক্ষমতা পরিমাপ করে। কিভাবে, তার একটা সংজ্ঞা আছে, কি রকম বলছে দেখো 1 লিটার কলয়েড দ্রবণে কোন তড়িৎ বিশ্লেষের সর্বনিম্ন যত মিলিমোল যোগ করলে কলয়েড দ্রবণটি 2 ঘন্টায় তঞ্চিত হয় তাকে বলে কোয়াগুলেশন ভ্যালু বা ফ্লোকিউলেশন ভ্যালু। অর্থাৎ সোজা কথায় 1 লিটার কোনো কলয়েড দ্রবণকে 2 ঘন্টার মধ্যে তঞ্চিত করতে সর্বনিম্ন যত মিলিমোল তড়িৎ বিশ্লেষের প্রয়োজন। এবার দেখো ধরো
কোনো একটা ফেরিক হাইড্রোক্সাইড বা পজিটিভ আধানের সল্ট, তাতে আমি NaCl যোগ করেছি, আর কি যোগ করেছি, K4Fe(CN)6, এইটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই দুটো যোগ করেছি। এর মধ্যে ক্লোরাইড তঞ্চিত করেছে, এর মধ্যে কে তঞ্চিত করেছে, FeCN(6) 4-। তাহলে দেখো এই দুটো আয়ন তঞ্চিত করছে। তাহলে কার মিলিমোল কম প্রয়োজন, দেখো এর অপেক্ষা তোমার কি আছে, এর কম যোগ করলেই, আগের ক্ষেত্রে দেখো উদাহরণ দিয়ে সেই ml এর উদাহরণ দিয়ে আমরা করিয়েছিলাম, এইটা কম পরিমাণ যোগ করলেই তঞ্চিত হবে। তাহলে এটা কম পরিমাণ যোগ করলেই তঞ্চিত হবে। তাহলে এর বলতে পারি কি হবে, কোয়াগুলেশন ভ্যালু। কোয়াগুলেশন ভ্যালু কি হবে, কম, অর্থাৎ এর থেকে কম। তাহলে একটা জিনিস বুঝতে পারলে, এই কোয়াগুলেশন ভ্যালু কম হলে, তঞ্চন ক্ষমতা বেশি হয়। ভালো করে মনে রাখবে, কোয়াগুলেশন ভ্যালু কম হলে তঞ্চন ক্ষমতা বেশি হয়। এই কোয়াগুলেশন ভ্যালু পরিমাপের একটা একক দেখো, বা পরিমাপের একটা পদ্ধতি দেখো, কোয়াগুলেশন বা ফ্লোকিউলেশন ভ্যালু। আচ্ছা, কোয়াগুলেশন সব যে বলেছি ওখানে, এখানে ফ্লোকিউলেশন বলি, বা কোয়াগুলেশন বা ফ্লোকিউলেশন একই। এখানে কোয়াগুলেশন বলেছিলাম বলে এখানে ফ্লোকিউলেশন বললাম। ফ্লোকিউলেশন ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল Z⁶। এই জেডটা কি, জেড হচ্ছে আয়নের আধান। তাহলে দেখো এখানে যদি আমি করি, ধরো Cl- SO4 2-, PO3 3-, এবং এই যে FeCN(6) 4-, এদের ফ্লোকিউলেশন ভ্যালু কি হবে, দেখো 1/Z⁶, তাহলে এর কত, Z1 6:2। এটা সালফেটের ক্ষেত্রে দেখো 1 কত আধান, 2, তাহলে 2⁶(2). ফসফেটের ক্ষেত্রে দেখো 3, 1/3⁶(2). এর 4, 1/4⁶। এইটা দেখবে, এইটা ক্যালকুলেশন করে প্রথমে 1:2 দিয়ে দশমিক আসছে, তাকে যদি 100 দিয়ে গুণ করে দিই দেখবে আসছে 100 is to 1.56 is to 1.137 is to 0.024। অর্থাৎ যেখানে দেখবে এর ক্ষেত্রে 100 মিলিমোল প্রয়োজন, সেক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইডের কত মিলিমোল প্রয়োজন, 0.24 মিলিমোল প্রয়োজন। তাহলে আমরা দেখলাম আধান যত বেশি হবে তার ক্ষেত্রে তোমার কি আছে, তঞ্চন ক্ষমতা ততই বেশি হবে। এবার আমরা দেখি দাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে। দাবক আকর্ষী কলয়েড,
দেখো দাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, এর ক্ষেত্রে স্থায়িত্বের মূল কারণ কি ছিল, ধরো একটা ঋণাত্মক আয়ন এইটা, এবং এটা কি ছিল, একটা সলভেটের দাবকায়িত অবস্থা এই। তাহলে এর ক্ষেত্রে স্থায়িত্বের কারণ কি ছিল, আধান এবং দাবকের আবরণ। তাহলে আমাকে এই দুটোকেই অপসারিত করতে হবে। এই কারণে কি করতে হয় দেখো, বলছে এই কারণে এক্ষেত্রে দাবক আকর্ষী পদার্থ যোগ করতে হয় দাবক অপসারণের জন্য। দ্বিতীয় কি, আধান প্রশমনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়। প্রথমে আসছি দেখো 1 নম্বর, দাবক আকর্ষী পদার্থ যোগ। কলয়েড কণা এই বলছে দেখো এর সঙ্গে যোগ করছি কি, দাবক আকর্ষী পদার্থ কি, অর্থ অ্যালকোহল বা অ্যাসিটোন, এরা কি দাবক আকর্ষী। এখানটা ভালো করে মনে রাখো, দাবক আকর্ষী কার অপেক্ষা দাবক আকর্ষী, কলয়েড কণাও দাবক আকর্ষী, এও দাবক আকর্ষী। এখন এই এদের দাবক আকর্ষণ ক্ষমতা কলয়েড কণার অপেক্ষা বেশি। ফলে এই অ্যালকোহল কি করবে, এই কলয়েডের পৃষ্ঠতল থেকে দাবককে টেনে নেবে, টেনে কলয়েডের পৃষ্ঠতল থেকে দাবক সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে কলয়েডকে তোমার কি আছে, শুধুমাত্র কলয়েড কণায় পরিণত করবে। এবার যখন এই কলয়েড কণায় পরিণত করে দিচ্ছে, তখন কি করছি আমরা, যোগ করছি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, তাহলে তড়িৎ বিশ্লেষণকে কি করে দেবে, প্রশম। প্রশম হলেই তোমার কি আছে, থিতিয়ে পড়বে। কারণ কি, প্রশম হলেই কণাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং থিতিয়ে পড়বে। তাহলে কি হলো, বলছে দাবক অর্থাৎ কলয়েড কণার যেরূপ দাবক আকর্ষণ ক্ষমতা, তার থেকে বেশি দাবক আকর্ষী পদার্থ অ্যালকোহল অ্যাসিটন যোগ করছি। ফলে অ্যালকোহল অ্যাসিটন কি করবে, ধরো জল আছে এখানে, জলকে কলয়েডের পৃষ্ঠতল থেকে টেনে নেবে, আকর্ষণ করে দেবে, করে ওর পৃষ্ঠতল থেকে দাবককে সরিয়ে দেবে। তাহলে মুক্ত কণা পরিণত হবে। তড়িৎ বিশ্লেষ্য যোগ করছি, তাহলে তড়িৎ বিশ্লেষকে কি করবে, প্রশম করবে, প্রশম হলেই কণাগুলো যুক্ত হবে, থিতিয়ে পড়বে। বলছে এছাড়াও দেখো আরেকভাবে করা যায়। বলছে এই যে কলয়েড কণাগুলো ছিল, যার ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য অল্প পরিমাণ যোগ করলে অদক্ষিপ্ত হচ্ছিল না। বলছে এখানে দেখো যদি তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, তড়িৎ বিশ্লেষ্য কত, অতিরিক্ত অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, তাহলেও এই কণাগুলো, এই অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য একই সঙ্গে কি করবে, দুটো কাজ করবে, দাবককে অপসারণ করবে, দাবককে অপসারণ করবে এবং প্রশমিত করবে, প্রশমিত করবে। ফলে কণাগুলো তোমার কি হয়ে যাবে, থিতিয়ে পড়বে। মনে রাখবে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অল্প পরিমাণ যোগ করলে হবে না, যেটা আমরা এখানে পাচ্ছিলাম না অল্প তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, কারণ দাবকের আবরণ ছিল। অতিরিক্ত যোগ করলে ওই অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য একই সঙ্গে তোমার কি হবে, দাবককে অপসারণ করবে এবং প্রশমিত করবে এবং থিতিয়ে পড়বে। এটা একটা বিশেষ ধরনের প্রক্রিয়ায় করা হয় এটাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সল্টিং আউট। সল্টিং আউট।
তাহলে এই আমরা দাবক আকর্ষী এবং দাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে পৃথকভাবে তঞ্চন প্রক্রিয়াটা দেখলাম। এবার দেখো আমরা কতগুলো বিশেষ প্রক্রিয়া দেখব। প্রথমেই আসছি দেখো পারস্পরিক তঞ্চন। পারস্পরিক তঞ্চন এটাই কি বলছে? পারস্পরিক তঞ্চনটা কি? দুটি বিপরীত আধানযুক্ত কলয়েড দ্রবণকে নির্দিষ্ট অনুপাতে যুক্ত করলে তারা তঞ্চিত হয়। নির্দিষ্ট অনুপাতে যুক্ত করলে তঞ্চিত হয়। ধরে নাও একটা কলয়েড দ্রবণ আছে, ফেরিক হাইড্রোক্সাইড সল। তাহলে কি আধানযুক্ত কলয়েড? ধনাত্মক আধানযুক্ত। আর একটা বিকারে তোমার কি নিলাম? একই আর্সেনাস সালফাইড সল, AS2 S3 সল। এখানে সল কণাগুলো কি? ঋণাত্মক আধানযুক্ত। এবার কি করলাম? এই দুটো বিকারের সলকে একটা বড় বিকারে যুক্ত করে দিলাম। বড় বিকারে তাকে একেও ঢেলে দিলাম, তারপরে একেও ঢেলে দিলাম। তাহলে কি করবে? এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলো কি করবে? পরস্পরকে এখানে প্রশমিত করবে। পরস্পরকে প্রশমিত করবে। এরা কি হবে? তঞ্চিত হবে। তঞ্চিত হবে এইটা। অর্থাৎ তাহলে বিপরীত আধানযুক্ত কলয়েডকে এবার এদের আধানের অনুপাতে যুক্ত করতে হবে। আধানের অনুপাতে যুক্ত করলে তারা পরস্পরকে প্রশমিত করে তঞ্চিত করে। দ্বিতীয় যে পয়েন্টটা দেখো, তাহলে এইটা দাবক আকর্ষী না দাবক বিকর্ষীর ক্ষেত্রে প্রযুক্ত হবে? বলছে দেখো দাবক আকর্ষী দাবক বিকর্ষী যে কোনো ক্ষেত্রেই প্রযুক্ত হবে বিপরীত আধানযুক্ত কলয়েড কণা হলে। পরেরটা দেখো ইলেকট্রোফোরেসিস, তোমরা পড়ে এসছো। এটাই কি হয়? কলয়েড দ্রবণে তড়িৎদ্বার দ্বারা তড়িৎ চালনা করলে, অর্থাৎ তড়িৎদ্বার দ্বারা তড়িৎ চালনা করলে আধানযুক্ত কলয়েড কণাগুলো কি হয়? যে কোনো একটি তড়িৎদ্বারে, যে কোনো একটি তড়িৎদ্বারে গমন করে এবং কি হয়? আধান বর্জিত করে। আধান বর্জিত করে, হয়তো ধনাত্মক আধান হলে তোমার কি হবে? ইলেকট্রন গ্রহণ করে। ঋণাত্মক আধান হলে ইলেকট্রন ছেড়ে দিয়ে আধান বর্জিত করে সঞ্চিত হয়। সঞ্চিত হয়। এই কারণেই দেখো এটা কোন একটা তড়িৎদ্বারে সঞ্চিত হয়ে কোয়াগুলেশন ঘটছে। এই কারণেই বলছিলাম যে সর্বদা যে নিচে থিতিয়ে পড়বে কলয়েড বা কলয়েডটা তঞ্চন মানে নিচে থিতিয়ে পড়া, সেটা কিন্তু নয়। ইলেকট্রোফোরেসিস, এরপরের যে পয়েন্টটা আসছি দেখো, বলছে দেখো বারবার ঝিল্লি বিশ্লেষণ।
বারবার ঝিল্লি বিশ্লেষণ। তোমরা দেখে এসছো কলয়েড কণার স্থায়িত্বের জন্য সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন। তাহলে বারবার যদি ঝিল্লি বিশ্লেষণ হয় তাহলে এখানে অর্থাৎ একটা কলয়েড দবনকে বারবার ঝিল্লি বিশ্লেষণ বা কন্টিনিউয়াস প্রলং ঝিল্লি বিশ্লেষণ আমরা করতে থাকছি। করতে থাকলে তোমার কি হবে, কলয়েড দবনে কলয়েড দবন বা দবনে তড়িৎ বিশ্লেষক থাকবে না। কলয়েড দবনে তড়িৎ বিশ্লেষণ না থাকলেই তোমার কি হবে, তার স্থায়িত্ব থাকবে না, থিতিয়ে পড়বে। এইটা আচ্ছা, এই ইলেকট্রোফোরেসিস বা তোমার ঝিল্লি বিশ্লেষণ এই ঘটনাগুলো কাদের ক্ষেত্রে, যে কোনো আধানযুক্ত বা দাবক আকর্ষী, এটাও দাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রেও প্রযোজ্য, এটাও তাই। আর একটা দেখো, তাপ প্রয়োগে ঠিক আছে। বলছি দেখো, তাপ প্রয়োগ করলে কি হয়, কলয়েডে তাপ প্রয়োগ করলে কি হয়, কলয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমে অধিক সংঘর্ষ সর্বদাই ঘটে ব্রাউনীয় গতির কারণে, কিন্তু তাপ প্রয়োগ করলে এদের কি হয়ে যায়, কাইনেটিক এনার্জি গতিশক্তি বেড়ে যায়, ফলে কলয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমে অনেক বেশি পরিমাণে এবং তীব্রভাবে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের কারণে কি হয়, অধিক সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের কারণে কি হয়, এখানটা দেখো কলয়েড কথাটা পুরো লেখা হয়নি, কলয়েড অধিক সংঘর্ষের ফলে তোমার কি হয়েছে দেখো, এই কলয়েড কণার পৃষ্ঠ থেকে এই অধিশোষিত আয়ন এবং দাবক অণুর অপসারণ ঘটে। দেখো, আয়ন দাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে আয়নেদের স্থায়িত্ব দিয়েছিল, তাহলে আয়নের অপসারণ ঘটবে, আয়নগুলো চলে যাবে সংঘর্ষের কারণে। দাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে কি ছিল, দাবক আয়ন অর্থাৎ দাবক অণু ওর যে পৃষ্ঠতলে ছিল সে ওকে স্থায়িত্ব দিয়েছিল, তাহলে সেই দাবক অণুরও অপসারণ ঘটবে। তাহলে অপসারণ এরকম যদি ঘটলেই কলয়েড কণা কি হয়ে যাবে, তঞ্চিত হবে বা থিতিয়ে পড়বে। তাহলে এই গেল তোমার কি আছে, কলয়েডের তঞ্চন। তাহলে ব্যাপারগুলো তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। যদি কোনো জায়গাতে অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আচ্ছা, এবার আলোচনা করি কয়েকটা কথা, এখানে কি কোশ্চেন আসতে পারে। স্থায়িত্ব থেকে দাবক আকর্ষী কলয়েডের যে অধিক স্থায়িত্ব, এর কারণ কি, বা দাবক বিকর্ষী কলয়েডগুলোর স্থায়িত্বের কারণ কি। তঞ্চন থেকে প্রচুর কোশ্চেন হয়, কলয়েডের তঞ্চন কাকে বলে, তঞ্চন সংক্রান্ত সুলজে-হাগির নিয়মটা কি, বা তোমাকে ওই যেরকম বলছিলাম ওরকম দিয়ে দিতে পারে তোমাদের, যে ফেরিক হাইড্রক্সাইড সলকে তঞ্চনের জন্য এই লবণগুলির মধ্যে লবণগুলিকে ক্রম অনুসারে সাজাও, বা বিপরীতটা আর্সেনাস সালফাইড তঞ্চনের ক্ষেত্রেও দিতে পারে। তোমাকে বলতে পারে পারস্পরিক তঞ্চন কি,
বা তোমাকে বলতে পারে উত্তাপের ফলে উত্তাপ প্রয়োগ করলে কলয়েড কণাগুলোর কেন তঞ্চন ঘটে। এরকম দিতে পারে যে ফেরিক হাইড্রক্সাইড সলের মধ্যে আর্সেনাস সালফাইড সল যুক্ত করা হলো, তাহলে কি ঘটনা ঘটবে, ইত্যাদি কোশ্চেনগুলো দিতে পারে। তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে তৈরি করো। তাহলে এরপরে দিন তোমাদের আসবো স্বর্ণ সংখ্যা নিয়ে, গোল্ড নাম্বার।